কোরাজ নদী 2 ঘন্টা আগে পেরিয়ে এসেছে তারা। রাত 8টায় তারা এক টিলায় পৌঁছেছে। টিলাটি ছোটখাটো একটা পাহাড়, ঘন গাছগাছড়ায় আচ্ছাদিত। এই পাহাড়ের মাথায় ঘন গাছগাছড়ার মধ্যে টিনের তৈরি একটা বিশাল বাড়ি। দেয়াল ও চাল সবই টিনের তৈরি। এই বাড়ির একটা বড় কক্ষে 2টি বিছানা পাতা। সেখানে আহমাদ মুসা ও হাত্তা নাসমনের থাকার স্থান নির্ধারিত হয়েছে। আহমাদ মুসা ও হাত্তা নাসমন দুজনেই বিছানায় গা এলিয়ে দিয়েছে। কোরাজ নদী পার হয়ে তারা সুরিনামে প্রবেশ করেছে এবং এ পর্যন্ত 2 ঘন্টার পথ তারা পাড়ি দিয়েছে বড় চাকার রিক্সা ভ্যানে। এই রিক্সা ভ্যানটি রাস্তা ছাড়াও এবড়ো থেবড়ো জমি ও জলজ ভূমির উপর দিয়েও চলতে পারে। রিক্সা ভ্যান টেনেছে 2 জন নিগ্রো, আর ভ্যানের আরোহী ছিল 4 জন। আহমাদ মুসারা 2 জন এবং জিগান ও তার সাথী জয়শা। আহমাদ মুসা ও হাত্তা নাসমন দুজনেই চোখ বন্ধ করে বিশ্রাম উপভোগ করছে। প্রায় 24 ঘন্টা পর তাদের পিঠ বিছানার সাক্ষাৎ পেয়েছে। দরজায় নক হলো। আহমাদ মুসা চোখ খুলল, বলল, আসুন। ঘরে প্রবেশ করল জিগান। আহমাদ মুসা উঠে বসে তাকে স্বাগত জানালো ও বসতে বলল। 2 বেডের মাঝখানে বিরাট খালি জায়গায় একটা টেবিল ও 2টি চেয়ার ছিল। তারই একটিতে বসল জিগান। বসে আহমাদ মুসা, হাত্তা নাসমন দুজনের দিকে একবার তাকিয়ে বলল, স্যাররা কেমন আছেন? কেমন লাগছে? না, বেশ ভালো। ভ্যান বেশ জোরে এসেছে, খুব ভালো ঠেনেছে ওরা। নিগ্রোদের কোথায় পেলেন? গায়ানা ও সুরিনামের এ অঞ্চলে যা দেখলাম সবই তো এশিয়ান অরিজিন, বলল আহমাদ মুসা। জিগান হাসল, বলল, এরা দারুণ পরিশ্রমী শ্রমিক। অনেক পশ্চিমে সুরিনামের ওয়েল হেলমিনা পর্বত এলাকায় এদের বাস। কাবালোবা নদী বেয়ে এরা প্রায়ই নেমে আসে অর্থ উপার্জনের জন্যে। খুব সস্তায় কেনা যায় এদের শ্রম। এই জঙ্গলে এই সুন্দর বাড়ি কি করে পেলেন? জিজ্ঞেস করল আহমাদ মুসা। হবেই তো, এটা নিকারি জমিদারদের একটা তহসিল অফিস ছিল কিছুদিন আগেও। এখান থেকে এই এলাকার বনজ ও জলজ সম্পদের এবং কিছু কৃষি জমি আছে যার খাজনা আদায় হতো। সেই সাথে এটা ছিল পুলিশ ফাঁড়িও, বলল জিগান। ছিল মানে? এখন নেই? প্রশ্ন আহমাদ মুসার। নেই। জমিদারের পুলিশ মানে পাইক পিয়াদা ও খাজনা আদায়কারীরা পালিয়ে গেছে, না হারিয়ে গেছে, কিছু একটা হয়েছে, বলল জিগান। এখন কে থাকেন এখানে? বলল আহমাদ মুসা। নতুন সরকারের লোকেরা, জিগান বলল। সরকারের লোকেরা মানে সরকারি কর্মচারীরা? তাহলে তো সুবিধাই হবে, আহমাদ মুসা কৃত্রিম উৎসাহ দেখিয়ে বলল। না, সরকারি কর্মচারীরা কেউ নেই। সরকার পক্ষের লোক আছে, ওরা নতুন জমিদার। দেখছেন না, এলাকায় লোকজন নেই বললেই চলে। নতুন জমিদারের লোকজনরা পুরনো প্রজাদের উচ্ছেদ করেছে, বলল জিগান। আহমাদ মুসার চোখ মুখ লাল হয়ে উঠেছে। তার কাছে এটা পরিষ্কার হয়ে উঠেছে হাত্তা নাসমন ও ওয়াং আলীরা যে কালো থাবার শিকার, সে কালো থাবা এখানেও এসে পৌঁছেছে। বলল সে, পুরাতন প্রজারা কোথায় গেল? কেউ বলে নিখোঁজ হয়েছে, কেউ বলে পালিয়েছে, কেউ কেউ বলে সীমান্তের ওপারে চলে গেছে, সবাই বলে নির্বাচন পর্যন্ত এই অবস্থা চলবে, জিগান বলল। কথা শেষ করে জিগান দ্রুত আবার বলল, তবে নতুন জমিদারের লোকরা আসায় আমাদের সুবিধা হয়েছে। এরা শুধু পয়সা চায়। পয়সা দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। আগে তহসিলের মেহমানখানায় আমরা বিনা পয়সায় থাকতে পারতাম বটে, কিন্তু অন্য কোনো সুযোগ নেওয়া যেত না। এখন দেখুন, পয়সা দিয়ে তহসিল অফিসের সবচেয়ে ভালো রুম আমরা পেয়ে গেছি। তাহলে তো লোকরা ভালোই, কি বলেন? আহমাদ মুসা বলল। টাকা খরচার, এখন পয়সা না দিলে মেহমানখানাতেও থাকা যায় না। কথা শেষ করে একটু থেমে প্রসঙ্গ পাল্টিয়ে সে বলল, স্যার, ভোর 5টায় আমরা যাত্রা করব। 10টার মধ্যে নিও নিকারিতে পৌঁছে যাব, বলে উঠে দাঁড়ালো জিগান। বেরিয়ে গেল ঘর থেকে। আহমাদ মুসা উঠে গিয়ে দরজা বন্ধ করে এসে বিছানায় বসল। আহমাদ মুসা জিগানের সাথে কথা বলার সময়
শিখ বেশি হাত্তা নাসুমন একটি কথা বলেনি। আহমাদ মুসা এসে তার বিছানায় বসতেই কথা বলে উঠল হাত্তা নাসুমন। বলল, আহমাদ মুসা, এই এলাকা ছিল নিকারির এক জমিদার নাসের সুকামর রাজ্য। 2 মাস আগেও এই এলাকা তারই দখলে ছিল। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল হাত্তা নাসুমন। বলল, এইভাবেই ওরা হিটলারি কায়দায় দেশের মুসলিম কমিউনিটির প্রভাব, প্রতিপত্তি, শক্তি সব ধ্বংস করতে চাচ্ছে। মিস্টার হাত্তা, আমি যতটা আঁচ করছিলাম তার চেয়ে পরিস্থিতি ভয়াবহ। তবে শহরাঞ্চলে এই ভয়াবহতা একটু কম হবে। শহরে তারা লোকদের গুম করার মাধ্যমে মুসলমানদের ভিত ও দুর্বল করেছে, কিন্তু প্রত্যন্ত গ্রাম এলাকা তারা দখল করে নিচ্ছে, বলল আহমাদ মুসা। ঠিক পরিস্থিতি এটাই মিস্টার আহমাদ মুসা। আহমাদ মুসা শুয়ে পড়ল। বলল, আল্লাহ ভরসা। শুয়ে পড়ুন মিস্টার হাত্তা। 5টায় যেতে হলে আমাদের 4টায় উঠতে হবে। ঠিক বলে হাত্তা নাসুমনও শুয়ে পড়ল। গভীর রাত। আহমাদ মুসা ও হাত্তা নাসুমন ঘুমিয়ে তাদের দরজায় ধীরে ধীরে নক হল। 1বার, 2বার, 3বার। 3য়বারের সময় আহমাদ মুসা চোখ খুলল, উঠে বসল বিছানায়। দেখল হাত্তা নাসুমনও চোখ খুলেছে। কে দরজায়? দরজার দিকে তাকিয়ে অনুচ্চ কণ্ঠে জিজ্ঞেস করল আহমাদ মুসা। জবাব এলো না, কিন্তু দরজায় আরেকবার নক হল। আহমাদ মুসা বালিশের তলা থেকে রিভলভার নিয়ে উঠে দাঁড়াল। না মিস্টার আহমাদ মুসা, কথা না বললে দরজা খুলবেন না। শুনেছেন তো এদিকের অবস্থা ভালো নয়, অনুচ্চ কণ্ঠে বলল হাত্তা নাসুমন। মিস্টার হাত্তা, আমাদের মনে হচ্ছে দরজায় যে নক করছে সে আমাদের শত্রু নয়। শত্রু হলে দরজা খুলবার জন্য কথা বলতো, তবু আমি রিভলভার নিলাম, বলে আহমাদ মুসা দরজার দিকে এগোল। ডান হাতে রিভলভার বাগিয়ে রেখে বাঁ হাতে দরজা খুলল আহমাদ মুসা। দরজার সামনে দাঁড়িয়ে একজন নিগ্রো। আহমাদ মুসার হাতে রিভলভার দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে 2 হাত উপরে তুলেছে। তারপর সে ডান হাত একটু নিচে নামিয়ে তর্জনী তার ঠোঁটে ঠেকিয়ে আহমাদ মুসাকে কথা বলতে নিষেধ করল। আহমাদ মুসা নিগ্রোর চেহারা দেখে বুঝেছে সে শত্রুতা করতে আসেনি, এবং আরও বুঝল সে আহমাদ মুসা ছাড়াও অন্য কাউকে ভয় করছে এবং তার আশাকে গোপন করতে চাচ্ছে। আহমাদ মুসা দরজার একটু পাশে সরে গিয়ে তাকে লক্ষ্য করে ফিসফিস কণ্ঠে বলল, ভেতরে এসো। নিগ্রোটি যেন এ কথারই অপেক্ষা করছিল। আহমাদ মুসা ভেতরে আসার আহ্বান করার সাথে সাথে সে ভেতরে ঢুকে গেল। আহমাদ মুসা বা হাতে দরজা বন্ধ করে ডান হাতের রিভলভারটা নিগ্রোর দিক থেকে সরিয়ে নিয়ে চেয়ার দেখিয়ে তাকে বসতে বলল। সে চেয়ারে বসল না। বলল, স্যার, জিগান ও জয়সাকে ওরা মেরে ফেলেছে। আপনাদেরকেও ধরা বা মারার জন্যে যে কোনো সময় এসে পড়বে। ভয় ও উত্তেজনায় গলা কাঁপছে নিগ্রোটির। তার কথা শুনে আহমাদ মুসা আকাশ থেকে পড়ল। বিস্ময়ের ধাক্কা কাটাতে তার মুহূর্তখানেক সময় লাগল। তারপর বলল, কারা মেরে ফেলেছে? আহমাদ মুসার কণ্ঠ কঠোর, তার চোখে নিগ্রোর প্রতি সন্দেহ দৃষ্টি। স্যার, নতুন জমিদারের লোকেরা, জবাব দিল নিগ্রোটি। নতুন জমিদারের লোকেরা কেন মেরেছে? বলল আহমাদ মুসা। তার ভ্রুতুটি কুঞ্চিত হয়ে উঠেছে, ভাবছে সে। নতুন জমিদাররা জানতে পেরেছে আপনারা মুসলমান, তাই জিগানকে তারা বলেছিল আপনাদেরকে তাদের হাতে তুলে দিতে এবং বিষয়টা গোপন রাখতে, কিন্তু জিগান তাতে রাজি হয়নি কিছুতেই। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা জিগান ও জয়সা দুজনকেই গুলি করে মেরেছে, বলল নিগ্রোটি ভয় জড়িত কণ্ঠে। ওরা এখন কোথায়? জিজ্ঞেস করল আহমাদ মুসা। সবাইকে ডেকে নিয়ে ঘরে ঢুকেছে, মনে হয় পরামর্শ করতে বসেছে, বলল নিগ্রোটি। কেমন করে বুঝলে ওরা যে কোনো সময় আক্রমণে আসবে? ওরা বলেছে স্যার, জিগানদের খুন করে ওদের একজন চিৎকার করে বলেছে, চল তাড়াতাড়ি ছদ্মবেশে শয়তান দুটোকে ধরতে হবে। কিন্তু অন্য একজন বলেছে, চল তার আগে একটু পরামর্শ করে নেই। এরপর ওরা ঘরে ঢুকেছে। ধন্যবাদ। কি যেন তোমার নাম বলেছিলে? বঙ্গ, ওমর বঙ্গ। তার নাম শুনে চমকে উঠল আহমাদ মুসা। তার উপর সন্ধানী দৃষ্টি রেখে আহমাদ মুসা বলল, তুমি মুসলিম? কিন্তু
আগে তো বঙ্গ নাম বলেছিলে, ওমর বঙ্গ বলনি। কাজের জন্য এলে আমরা আমাদের মুসলিম পরিচয় গোপন করি, আপনারা মুসলিম জেনেই আমাদের মুসলিম পরিচয় দিলাম, বলল ওমর বঙ্গ। তোমার সাথী কোথায়, তার নাম কি, জিজ্ঞেস করল আহমাদ মুসা। সে ওদের ঘরের বাইরে এক স্থানে লুকিয়ে ওদের উপর চোখ রাখছে, তার নাম কাসিমি ওয়ে এম্বা, বলল ওমর বঙ্গ। আমরা মুসলমান বলেই তোমরা আমাদের সাহায্য করেছ, আহমাদ মুসা বলল। জি স্যার, তাছাড়া আমরা আপনাদেরই সাথী, আপনাদের নিউ নিকারিতে পৌঁছানো আমাদের দায়িত্ব, বলল ওমর বঙ্গ। আহমাদ মুসা দুধাপ এগিয়ে গভীর আবেগে জড়িয়ে ধরল ওমর বঙ্গকে, বলল ধন্যবাদ ওমর বঙ্গ, আমরা খুব খুশি হয়েছি তোমার মুসলমান জেনে। আহমাদ মুসা ওমর বঙ্গকে আলিঙ্গন থেকে ছেড়ে দিয়ে বলল, ওমর বঙ্গ, আমাদের স্যার বলবে না, ভাই বলবে। আর শোনো, তুমি এখন তোমার সাথীর কাছে ফিরে যাও এবং ওদের উপর নজর রাখো, কোনো ভয় নেই, ওদেরকে আমাদের এখানে আসতে দাও। ওমর বঙ্গ চোখে মুখে আনন্দ ও কৃতজ্ঞ দৃষ্টি। কথা শেষ করে আহমদ মুসা হাত্তান আসমনকে বলল, আপনি কিছু বলবেন ওমরকে? ধন্যবাদ ওমর, আমরা খুব খুশি হয়েছি। জানো ওরা কতজন লোক আছে? হাত্তান আসমন বলল, ওরা 4 জন, 2 জন নতুন জমিদারের লোক আর 2 জন প্রহরী, বলল ওমর বঙ্গ। ধন্যবাদ ওমর, হাত্তান আসমন বলল। ধন্যবাদ, আসসালাম, বলে ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল ওমর বঙ্গ। আহমদ মুসা হাত্তান আসমনের দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, ওদের সংখ্যা জানা আমাদের খুব প্রয়োজন ছিল। ওয়েলকাম মিস্টার আহমদ মুসা, আপনি এ ঘটনাকে কোন দৃষ্টিতে দেখছেন? বলল হাত্তান আসমন। জিগানদের মৃত্যু খুবই বেদনাদায়ক, তবে শত্রুদের এত তাড়াতাড়ি দেখা পাওয়ায় খুব খুশি হয়েছি। ওদের জন্য অপেক্ষা না করে আমরাই ওদের খুঁজে নিলে হতো না? ওরাই প্রথম আক্রমণ করুক মিস্টার হাত্তা, বলে আহমদ মুসা গিয়ে দরজা বন্ধ করে এসে বিছানায় গা এলিয়ে দিল এবং বলল, আসুন মিস্টার হাত্তা, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই অবস্থায় আপনার ঘুম ধরবে? হাত্তান আসমনের কণ্ঠে বিস্ময়। চিন্তার কিছু নেই, ওরাই তো এসে ডেকে তুলবে, বলল আহমদ মুসা ঠোঁটে হাসি টেনে। বলে আহমদ মুসা চোখ বুঝল। হাত্তান আসমনও শুয়ে পড়ল, কিন্তু ঘুমাতে পারল না সে। রাজ্যের ভাবনার আনাগোনা মাথায় নিয়ে কত সময় তার গেল কে জানে। হঠাৎ তার মনে হলো দরজার বাইরে অনেকগুলো পায়ের শব্দ। উৎকর্ণ হলো সে, ঠিক পায়ের শব্দগুলো একদম দরজার গোড়ায় এসে গেছে। উঠে বসল হাত্তান আসমন। আহমদ মুসাকে ডাকবে বলে দ্রুত নামতে গেল, এমন সময় দরজায় যেন বাজ পড়ল। সেই ভীষণ শব্দের রেশ বাতাসে মিলাবার আগেই দেখা গেল ঘরের দরজা মেঝে এসে ছিটকে পড়েছে। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে 2 জন, তাদের হাতে রিভলভার। তাদের পেছনে আরও 2 জন দাঁড়িয়ে, তাদের হাতে স্টেন গান। দরজা ভাঙার শব্দে আহমদ মুসাও ঘুম থেকে জেগে উঠেছে। সে উঠে বসেনি, বালিশে ঠেস দিয়ে আধ বসা অবস্থায় সে, তার 2 হাতও বালিশের দুপাশে ঠেস দেয়া, আর হাত্তান আসমন তার বিছানায় বসে, তার 2 পা নিচে নামানো। দরজায় দাঁড়ানো 2 জন মাঝবয়সী রিভলভারধারী, চেহারা অ্যাংলো ইন্ডিয়ান, শক্ত সমর্থক ক্রিমিনাল আকৃতির দেখতে। 2 জনের একজন চিৎকার করে বলল, তোমরা নাম ভাঙিয়ে ছদ্ম পরিচয় নিয়ে বেআইনিভাবে সুরিনামে প্রবেশ করেছ তোমাদের। আহমদ মুসা তার কথায় বাধা দিয়ে নেহায়েত গোবেচারার মতো শান্ত গলায় বলল, কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা। আমাদের কথা শোনেননি, আমাদের কাগজপত্র দেখেননি, কি করে বুঝলেন আমরা বেআইনিভাবে প্রবেশ করেছি? আহমদ মুসা একদিকে কথা বলছে, অন্যদিকে তার ডান হাত এক সুতা করে বালিশের তলায় এগিয়ে যাচ্ছে তার M10 হাত করার জন্যে। আহমদ মুসা থামলে সেই 2 জনের একজন চিৎকার করে উঠল, কোনো কাগজপত্র আমাদের দেখার দরকার নেই, তোমরা মুসলমান, পরিচয় ভাড়িয়ে তোমরা সুরিনামে প্রবেশ করেছ। না, কোনো পরিচয় ভাড়ানো হয়নি, আমাদের পাসপোর্ট ভিসায় আমার নাম পরিষ্কার লেখা আছে, দেখুন কাগজপত্র, বলল আহমদ মুসা একেবারে শান্ত কণ্ঠে। তোমাদের একজনের শিখের চেহারা ও পোশাক, এটা কি পরিচয় ভাড়ানো নয়? আহমদ মুসা হাসল, বলল, আপনারা দেখছি মুসলমানদের কিছুই জানেন না। শিখদের অনেক অনেক আগে থেকে মুসলমানরা এই ধরনের দাড়ি রাখে ও পাগড়ি পরে। আহমদ মুসার হাসি দেখে ওরা আবারও জ্বলে উঠল, বলল, শয়তান, মুসলমানের বাচ্চা,
দেখাচ্ছি মজা, বলে লোকটি তার রিভলভার তুলছিল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসার ডান হাত তখন তার M10 বাটে। আহমাদ মুসা বলে উঠল, তোমরা এসব কি বলছো? আমরা তোমাদের। আহমাদ মুসার এই কথার সাথে সাথে তার ডান হাত M10 দিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো। ওরা আহমাদ মুসাদের তরফ থেকে পাল্টা আক্রমণের কল্পনাও করেনি, তাই তারা খাঁচায় পোড়া পাখির মতোই খেলছিল আহমাদ মুসাদের নিয়ে। আহমাদ মুসার M10 মেশিন রিভলভারকে যখন তাদের দিকে ঘুরে আসতে দেখল, তখন অবিশ্বাস্য এই পরিস্থিতি তাৎক্ষণিকভাবে তাদের বিমূঢ় করে দিল। তাদের হাতের রিভলভার কাজে লাগাতে পারল না। আহমাদ মুসার M10 মেশিন রিভলভার থেকে বেরিয়ে আসা গুলির ঝাঁক এসে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। সামনের দুজন রিভলভারধারী, পরে পেছনের দুজন স্টেন গানধারী গুলিবিদ্ধ হয়ে ভুলুণ্ঠিত হল। আহমাদ মুসা লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওদের দিকে এগোলো। ওদের কাউকে জীবন্ত তার চাই। কিন্তু চারজনের মধ্যে পেছনের স্টেন গানধারী একজনকে কথা বলার পর্যায়ে পেল, কিন্তু সে লড়ছিল মৃত্যুর সাথে। কোনো প্রশ্নের জবাব সে দিল না। কিছুক্ষণের মধ্যে সেও মারা গেল। হতাশভাবে উঠে দাঁড়ালো আহমাদ মুসা। হাত্তা নাশমনে এসে আহমাদ মুসার পাশে দাঁড়িয়েছিল। ওদের এই চারজনকে প্রথম পাওয়া গেল, কিন্তু জীবিত পাওয়া গেল না। অথচ নিখোঁজ হওয়া মানুষ কোথায় যাচ্ছে এটা জানা খুবই দরকার। হতাশ কণ্ঠ আহমাদ মুসার। এ সময় ওমর বঙ্গা তার সাথী কাসিমি ও এম্বাকে নিয়ে ছুটে এলো। আহমাদ মুসার কাছে এসে ওমর বঙ্গা বলল দ্রুত কণ্ঠে, আমি আড়ালে দাঁড়িয়েছিলাম, সব দেখেছি স্যার। আল্লাহ আপনাকে আরও শক্তি দিন। একটা খবর আছে স্যার। কি খবর? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল আহমাদ মুসা। আমি গিয়েছিলাম ওয়ে এম্বাকে ডাকতে। আমি তাকে বাইরে পাহারায় রেখেছিলাম। সে একটা খবর বলল। তারপর ওমর বঙ্গা ওয়ে এম্বার দিকে তাকিয়ে বলল, স্যারকে বলো খবরটা। ওয়ে এম্বার বয়স কম, তারুণ্য এখনও কাটেনি। তার চোখে মুখে ভয় ও জড়তা। সে আহমাদ মুসার চোখের দিকে তুলে একবার তাকালো এবং বলল, স্যার, একটা বড় আলো এদিকে এ বাড়ির দিকে এগিয়ে আসছিল। গুলির শব্দ হওয়ার সাথে সাথে সে আলো নিভে গেছে, আর জ্বলেনি। ভ্রু কুঞ্চিত হল আহমাদ মুসার। স্যার, একদল বা কিছু লোক এদিকে আসছিল। গুলির শব্দ শুনে এ বাড়িকে সন্দেহ করে তারা আলো নিভিয়ে দেয়, বলল ওমর বঙ্গ। কি করে বুঝলে একদল লোক আসছিল? জিজ্ঞেস করল আহমাদ মুসা। আমাদের জঙ্গলপথে এ ধরনের বড় আলো কোনো দল না হলে জ্বালায় না। দু একজন হলে টর্চ ব্যবহার করত। কেন জ্বালায় না? রাতে জঙ্গলে আলো নিয়ে চলা বিপদের কারণ ঘটায়, তাই আলো সবাই পরহেজ করে চলে। আর বেশি লোক হলে আলো প্রয়োজন হয়, আর তখন আলো জ্বালানোও হয়। এ আলো তখন এই সংকেত দেয় যে আমাদের শক্তি কারো চেয়ে কম নেই। আবার হঠাৎ যখন এ আলো নিভে যায়, তার অর্থ দাঁড়ায় তারা ভয় পেয়েছে বা কোনো ষড়যন্ত্র আঁটছে। ওমর বঙ্গ বলল, তাহলে একদল লোক বা কিছু লোক আসছিল, ভয়ে তারা আলো নিভিয়ে দিয়েছে? প্রশ্ন করল আহমাদ মুসা। তাই মনে হচ্ছে, বলল ওমর বঙ্গ। ওরা কারা বলতে পারো? আহমাদ মুসা বলল। একটু চিন্তা করল ওমর বঙ্গ। বলল, স্যার, হয় ওরা চোরাচালানি, না হয় কোনো গোপন কাজে লিপ্ত। হাসল আহমাদ মুসা। বলল, তোমার বুদ্ধির প্রশংসা করছি বঙ্গ। এখন বলো তো, দু ধরনের মধ্যে কোন ধরনের লোক ওরা? বলতে পারছি না স্যার। দুদিকে আমার সমান সন্দেহ, বলল ওমর বঙ্গ। আমার বিশ্বাস ওরা কোনো গোপন কাজে লিপ্ত। চলো দেখি, বলে আহমাদ মুসা বাইরে যাওয়ার জন্য হাঁটা শুরু করল। আহমাদ হাত্তা নাসমন ওমর বঙ্গরা আহমাদ মুসার পেছনে পেছনে চলল। বাড়ির গেটে গিয়ে আহমাদ মুসা ঘর থেকে কুড়িয়ে আনা মৃত একজনের রিভলভার হাত্তা নাসমনের হাতে দিয়ে বলল, আপনি গেটের ভেতরে দাঁড়ান, যাতে নজর এড়িয়ে কেউ ভেতরে আত্মগোপন করতে না পারে। আহমাদ মুসা ওমর বঙ্গদের দুজনকে নিয়ে সামনে হাঁটতে শুরু করল। গেটের সামনে ছোটখাটো একটা খালি চত্বর, তারপর বড় বড় গাছপালা ও ঝোপঝাড়ের শুরু। এই গাছপালা ঝোপঝাড়ের মধ্যে একটা মেঠো পথ টিলার নিচে সমভূমিতে নেমে গেছে। চত্বরের মাঝে দাঁড়িয়ে আহমাদ মুসা জিজ্ঞেস করল ওয়ে এম্বাকে, তুমি বড় আলোটা কোথায় দেখেছিলে? ওয়ে এম্বা একটু পেছনে সরে গেল। গেটের পাশে বড় একটা গাছের গুড়ির উপর দাঁড়িয়ে বলল, ওইখানে টিলার নিচে। আহমাদ মুসাও গাছের গুড়িতে উঠল। দেখে বলল, সমতলের যেখান থেকে রাস্তাটা টিলায় উঠে এসেছে সেখানেই তাহলে আলোটা দেখা গেছে। তার অর্থ ওরা টিলায় উঠতে আসছিল।
আহমাদ মুসা লাফ দিয়ে নামলো গাছের গুড়ি থেকে। ওমর বঙ্গদের বলল, তোমরা এসো আমার সাথে। বলে আহমাদ মুসা হাঁটতে শুরু করলো চত্বর দিয়ে টিলা থেকে নেমে যাওয়া রাস্তার দিকে। ওমর বঙ্গরাও চলল তার পেছনে। চারদিকে ঘন অন্ধকার। চত্বরটায় অন্ধকার একটু ফিকে, কিন্তু টিলা থেকে সমতলে নেমে যাবার রাস্তাটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। সেই রাস্তার মুখে পৌঁছল আহমাদ মুসা। পেছনে একবার তাকিয়ে দেখল ওমর বঙ্গরা কতটা পেছনে। তারপর মেশিন রিভলভারটা হাতে তুলে নিয়ে রাস্তা দিয়ে নামা শুরু করল। দুপাশে উঁচু গাছপালা ও ঝোপঝাড়, 10-12 গজ সবে এগিয়েছে। হঠাৎ এ সময় আহমাদ মুসার মনে হলো ওপর থেকে কি একটা তার দেহের উপর পড়ে তাকে জাপটে ধরল। তার সাথে সাথে প্রবল একটা হ্যাঁচকা টান পড়ে গেল আহমাদ মুসা। আহমাদ মুসার প্রথমে মনে হয়েছিল গাছের উপর থেকে কেউ তার উপর ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু পরক্ষণে বুঝল কোনো মানুষ নয়, জালের ফাঁদ তাকে আটকে ফেলেছে। সে আরও বুঝল গাছ থেকেই কেউ তার উপর জালের ফাঁদ নিক্ষেপ করেছে। আহমাদ মুসা মাটিতে পড়ে ওমরবঙ্গ ও এমবার দিকে চিৎকার শুনতে পেল। আহমাদ মুসা বুঝল ওরাও জালের ফাঁদে আটকা পড়েছে। মাটিতে পড়ে স্থির হবার পর আহমাদ মুসা খুশি হল তার ডান হাতে রিভলভার ঠিকমতোই আছে। ওমরবঙ্গা এবং ওয়ে এমবার চেঁচামেচি তখন চলছিল। তারা সম্ভবত লড়াই করছে জালের বাঁধন থেকে বের হবার জন্যে। আহমাদ মুসা বুঝল এই চেঁচামেচি হাত পা ছোড়াছড়িতে কোনো লাভ নেই, বরং তাতে জালের বাঁধন আরও শক্ত হবে। আহমাদ মুসা নীরবে অপেক্ষা করতে লাগলো জালের পেছনে যে মানুষ আছে সে মানুষের জন্যে। ঘুটঘুটে অন্ধকার, পাশে মানুষ দাঁড়িয়ে থাকলেও তা চোখে পড়ার মতো নয়। কিছু দেখতে পেল না, কিন্তু শব্দ শুনতে পেল আহমাদ মুসা। ভারী কিছু মাটিতে পড়ার শব্দ। তাহলে ওরা কি গাছ থেকে নামলো, ভাবল আহমাদ মুসা। এই সময় একটা চাপা কণ্ঠ কথা বলে উঠল সুরিনামের কথ্য টাকি টাকি ভাষায়, ফাঁদগুলো তোমরা লক করেছ? ফাঁদ লক করার অর্থ হল ফাঁদের শিকার আটকাবার পর জালের খোলা মুখ বেঁধে ফেলা। হ্যাঁ, লক করা হয়েছে। প্রায় একই সঙ্গে অন্ধকারের মধ্য থেকে 3টি কণ্ঠ কথা বলে উঠল। তাহলে জানোয়ারদের টেনে চত্বরে নিয়ে চলো, আগের সেই কণ্ঠ নির্দেশ দিল। আহমাদ মুসা বুঝল এখানে ওরা 4 জন রয়েছে। এই 4 জনই কি না ওরা আরও আছে? আহমাদ মুসার ভাবনা হোঁচট খেল। তাকে টেনে নিয়ে যাওয়া শুরু হয়েছে। উঁচু নিচু মাটিতে হোঁচট খেয়ে ধাক্কা খেয়ে তার দেহ চলতে শুরু করেছে। ফাঁদ জালের মুখের প্রান্ত ধরে অল্প সামনে থেকে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে, এটা বুঝল আহমাদ মুসা। লোকটি তখনও তার চোখে পড়েনি। আহমাদ মুসা সামনে একদৃষ্টিতে তাকিয়ে থেকে লোকটিকে চোখের আওতায় আনার চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অল্প সামনে একটা জমাট অন্ধকারকে চলন্ত দেখল। আহমাদ মুসা নিশ্চিত হল এটা সেই লোকের অবয়ব যে তাকে টেনে নিয়ে যাচ্ছে। তার মেশিন রিভলভার পজিশনে নিয়ে এলো। এখন ইচ্ছা করলে এই লোকটিকে সে হত্যা করতে পারে, কিন্তু তাতে লাভ হবে না। আরও 3 জন আছে, তার প্রতিশোধ নেবে। সুতরাং তাদেরকে একসঙ্গে না পেলে তাদের উপর চড়াও হওয়া ঠিক হবে না। এক সময় তাকে টেনে নেওয়া বন্ধ হলো। আহমাদ মুসা বুঝল তাদেরকে চত্বরে নিয়ে আসা হয়েছে। চত্বরের ফিকে অন্ধকারে আহমাদ মুসা ওদের 2 জনকে দেখতে পেল জমাট অন্ধকারের মতো তাদের কিছু দূরে দাঁড়িয়ে থাকতে। তাদের 2 জনের একজন বলে উঠল, সুদীপ ও সম্বা, আমরা এদের দেখছি, তোমরা 2 জনে ভেতরে যাও, দেখে এসো কি ঘটেছে। মনে হয় এদের কোনো লোক ভেতরে নেই, থাকলে এদের চেঁচামেচিতে নিশ্চয় এতক্ষণ বেরিয়ে আসার কথা। চত্বরের অন্ধকার তখন আহমাদ মুসার অনেকখানি চোখ সহা হয়ে গেছে। সে দেখল যেখানে ওমরবঙ্গা ও ওয়ে এমবাকে রাখা হয়েছে সেখান থেকে 2টি ছায়ামূর্তি বাড়িতে প্রবেশের জন্য গেটের দিকে অগ্রসর হচ্ছে। খুশি হল আহমাদ মুসা। হাত্তান আসুমনকে গেটে রেখে আসা হয়েছে, সে ওই 2 জনকে কাবু করতে পারবে। তাহলে আহমাদ মুসার চিন্তা শেষ হতে পারল না। গেটের ভেতর পরপর 2টি গুলির আওয়াজ হলো। গেটের সামনে পৌঁছে গিয়েছিল ওরা 2 জন। 2 জনের কণ্ঠ থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে এলো। গুলির শব্দ শুনেই আহমাদ মুসার সামনে যারা দাঁড়িয়েছিল তারা নড়ে চড়ে উঠল। অন্ধকারকে খান খান করে দিয়ে গর্জে উঠল ওদের স্টেন গান। আহমাদ মুসা দেখল এরা 2 জন গুলি করতে করতে এগোচ্ছে গেটের দিকে। আহমাদ মুসা ওদের আর সুযোগ দিল না। তার M10 ওদের দিকে তাক করে ট্রিগার চাপল। বেরিয়ে গেল এক ঝাঁক গুলি। ছায়ামূর্তি 2টি আর্তনাদ করে ওঠারও সুযোগ পেল না। নীরবে ভূমি সজ্জা নিল চত্বরে। তারপর সব নীরব।
মুহূর্ত কয়েক উৎকর্ণ হয়ে থেকে আহমাদ মুসা ওমর বঙ্গাকে ডাকল, বলল, তোমরা ভালো আছো তো? জি স্যার, কিন্তু বের হতে পারছি না। কোথায় কিভাবে গিরে দিয়েছে বুঝতে পারছি না, বলল ওমর বঙ্গ। মিস্টার আহমাদ মুসা, আমি আসছি। ওরা তাহলে আপনাদের জালের ফাঁদে আটকেছে? গেটের দিক থেকে শোনা গেল হাত্তান আসমনের কণ্ঠ। আহমাদ মুসা তখন তার মোজার ভেতর থেকে ছুরি বের করে জালের নাইলনের কর্ড কাটতে শুরু করেছে। কোথায় আপনি, মিস্টার আহমাদ মুসা? আমি এসেছি। চত্বরের মাঝামাঝি থেকে হাত্তান আসমনের কণ্ঠ শোনা গেল। মিস্টার হাত্তা, আমি জাল কাটা শুরু করেছি, আপনি ওমর বঙ্গাদের সাহায্য করুন। সবাই মুক্ত হয়ে উঠে দাঁড়াল। হাত্তান আসমন আহমাদ মুসাকে জড়িয়ে ধরল, প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ওমর বঙ্গা এবং ওএমবার অব্যাহত চিৎকার শুনে এবং আপনার কোনো কণ্ঠ না শুনে প্রায় মরেই গিয়েছিলাম। মনে হয়েছিল আপনার কোনো বড় রকমের ক্ষতি করে ওরা ওমর বঙ্গা ও ওএমবাকে ধরেছে। তারপর ওদের একজন যখন চিৎকার করে বলল, আমরা এদের দেখছি, তোমরা দুজন ভেতরে যাও, তখন বুঝলাম যেভাবে হোক আপনারা আছেন। তখন মনে হলো প্রাণটা যেন আমার ফিরে এলো। ধন্যবাদ মিস্টার হাত্তা, আপনার কাজ আপনি ঠিকভাবে করেছেন। ওদের আমি একসাথে পাচ্ছিলাম না বলে গুলি করতে পারছিলাম না। হাত্তান আসমনকে কথাটা বলেই আহমাদ মুসা ফিরল ওমর বঙ্গার দিকে, বলল, ওমর, তোমরা চিৎকারটা একটু বেশি করেছ। স্যার, এটা জঙ্গলের একটা গোপন নিয়ম। ধরা পড়লে চিৎকার ও কান্নাকাটি কিভাবে ঠিকভাবে করতে পারলে শত্রুর আঘাতটা একটু দেরিতে আসে এবং আত্মরক্ষার জন্য কিছু সময় পাওয়া যায়, বলল ওমর বঙ্গ। এই কারণেই কি যে শত্রুরা তার শিকারকে ভীতু ও দুর্বল মনে করে, তাকে আর আঘাত করার প্রয়োজন মনে করে না এবং তাদের দিক থেকে নিশ্চিত থাকে? আহমাদ মুসা বলল, ঠিক স্যার। ওমর বঙ্গা বলল, মিস্টার আহমাদ মুসা, আমার মনে হয় এদের আরও লোক আছে, বলল হাত্তান আসমন। কিভাবে বুঝলেন? জিজ্ঞেস করল আহমাদ মুসা। ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে তার। আমি গেট থেকে টিলার গোড়ায় একটা টর্চের আলো জ্বলতে দেখেছি, হাত্তান আসমন বলল। আহমাদ মুসা চিন্তা করছিল, বলল, ওদের আরও লোক থাকায় স্বাভাবিক, ওরা চারজন এসেছিল এদিকের খোঁজ নিতে। একটু থামল আহমাদ মুসা, বলল আবার, মিস্টার হাত্তা, আপনি ও ওএমবা দুজন স্ট্যান্ডকার নিয়ে দরজায় দাঁড়ান। ওরা রাস্তা ছাড়া অন্য কোনো দিক দিয়ে আসতে পারে এবং তাহলে বাড়িতে ঢোকার চেষ্টাও করবে। আপনারা তাদের আটকাবেন। আমি ওমর বঙ্গাকে নিয়ে টিলার গোড়ায় যাচ্ছি। বলে আহমাদ মুসা তার সামনের মৃত দুজনের স্ট্যান্ডগান একটি নিজে নিয়ে অন্যটি ওমর বঙ্গার হাতে তুলে দিল। তারপর সবাইকে সালাম দিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করল। রাস্তার মুখে গিয়ে ওমর বঙ্গা ফিসফিস করে বলল, স্যার, আবার যদি ফাঁদে পড়ি? আহমাদ মুসা থমকে দাঁড়ালো, বলল, ঠিক বলেছ ওমর বঙ্গা, সাবধান হওয়া ভালো। থামলো একটু, ভাবল আহমাদ মুসা, বলল বঙ্গাকে, শোনো, রাস্তার মাঝখানে দিয়ে যাবে না, তুমি যাবে রাস্তার বাম কিনারা দিয়ে আর আমি যাব রাস্তার ডান কিনারা দিয়ে। রাস্তার এত কিনারে ফাঁদ পাতা হয় না। চলতে শুরু করলো ওরা দুজন। টিলার গোড়ায় নেমে এলো আহমাদ মুসা ও ওমর বঙ্গা। এখানে ছোট ছোট ঝোপঝাড়, বড় কোনো গাছপালা নেই। এর মধ্য দিয়ে তার হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। এক জায়গায় এসে ছোটখাটো ঝোপঝাড়ও শেষ হয়ে গেল। এরপর সমতল ঘাসে ঢাকা জমি, তবে দু একটা ছোটখাটো গাছ আছে। সমতলে নেমে যাওয়া রাস্তার পাশে ঝোপের আড়ালে শুয়ে তাকালো আহমাদ মুসারা সামনের দিকে। এখানে অন্ধকার অনেক ফিকে, আকাশে চাঁদ নেই, কিন্তু মেঘহীন আকাশে তারার মেলা বসেছে। ধীরে ধীরে আহমাদ মুসাদের সামনে চারদিকটা স্বচ্ছ হয়ে এলো। আহমাদ মুসা দেখতে পেল খুব কাছে দুজন লোক পায়চারি করছে এবং অনেকগুলো লোক বসে আছে। আরও ভালো করে দেখার চেষ্টা করল আহমাদ মুসা। দেখতে পেল পায়চারিরত দুজনের হাতে স্ট্যান্ড গান। তাকিয়ে আছে আহমাদ মুসা ওদের দিকে। আরও কিছুটা সময় পার হয়ে গেল। আহমাদ মুসা বুঝতে পারল না মাত্র দুজন দাঁড়িয়ে আর সবাই বসে কেন, আর বসে থাকা লোকদের আশেপাশে স্ট্যান্ড গানধারী দুজনের পায়চারি করার অর্থ বুঝল না আহমাদ মুসা। বিষয়টির দিকে ওমর বঙ্গার দৃষ্টি আকর্ষণ করে বলল, এর অর্থ বলো তো? স্যার, আমাদের জঙ্গলের রীতি অনুসারে মনে হচ্ছে ওরা হয় বন্দী, না হয় পরাজিত আত্মসমর্পিত কেউ, আর স্ট্যান্ড গান নিয়ে যারা পাহারা দিচ্ছে তারা ওদের মনিব, বলল ওমর বঙ্গ। ওমর বঙ্গর কথা চাবুকের মতো ঘা দিয়ে জাগিয়ে তুলল আহমাদ মুসাকে। চমকে উঠল সে। হঠাৎ তার মনে হলো, ওই বসে থাকা লোকেরা কি তাহলে সুরিনামের হারিয়ে যাওয়া লোকদেরই কেউ হবে? কথাটা মনে আসার
কথাটা মনে আসার সাথে সাথে গোটা দেহ শক্ত হয়ে উঠল আহমাদ মুসার। অজান্তেই তার তর্জনীটা চলে গেল তার মেশিন রিভলভারের ট্রিগারে। কিন্তু আহমাদ মুসা তর্জনী সরিয়ে নিল ট্রিগার থেকে, সিদ্ধান্ত নিল আরও কিছুটা এগোতে হবে। চিন্তা করে ওমর বঙ্গকে বলল, আড়াল নিয়ে ক্রলিং করে আরও কিছুটা সামনে এগো। ক্রলিং করে শিকারী বাঘের মতো নিঃশব্দে এগোতে লাগলো আহমাদ মুসারা। একে তো রাত, তার উপর মাঝে মাঝে দু একটা ছোট গাছ, লম্বা ঘাস, ফলে আহমাদ মুসারা কারো দৃষ্টিগোচর হল না। স্টেনগানধারীরা আর মাত্র 10 গজের মতো দূরে, আর এভাবে এগোনোর দরকার নেই, ভাবল আহমাদ মুসা। আহমাদ মুসা তার মেশিন রিভলভার ডান হাত থেকে বাঁ হাতে নিল এবং পকেট থেকে ছোট্ট রিভলভার ডান হাতে তুলে নিল। স্টেনগানধারী দুজন তাদের স্টেনগান ডান হাতে ঝুলিয়ে পায়চারি করছে। আহমাদ মুসার ইচ্ছা এদের জীবন্ত ধরা, হত্যা না করা। এজন্যে এদের সাথে মুখোমুখি লড়াই এড়ানো দরকার। সেটা করতে হলে তাদের নিরস্ত্র করতে হবে। ওদের স্টেনগান ঝোলানো হাত তাক করল আহমাদ মুসা। ওদের দুজনের ডান হাতকে একই সাথে তাক করার জন্য অপেক্ষা করতে হলো তাকে। পেয়ে গেল এক সময়। তাক করা রিভলভার থেকে ধীরে সুস্থে দুটি গুলি ছুড়ল আহমাদ মুসা। ওদের দুজনের হাত থেকে স্টেনগান খসে পড়ল। ওরা আহত হাত চেপে ধরে গুলির লক্ষ্যে এগিয়ে ঘুরে দাঁড়াল। আহমাদ মুসা ততক্ষণে লাফ দিয়ে উঠে দু হাতে 2 রিভলভার বাগিয়ে ওদের সামনে হাজির হয়েছে। বলল কঠোর স্বরে, দেখো, চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো চালাকের চেষ্টা করো না। একটা করে হাত গেছে, এবার কিন্তু প্রাণটাও যাবে। বিস্ময় ও ভয়ে ওদের দুজনের চোখ বিস্ফারিত। গবেচারার মতো দাঁড়িয়ে থাকলো ওরা। আহমাদ মুসার পাশে এসে দাঁড়িয়েছিল ওমর বঙ্গ। আহমাদ মুসা তাকে বলল, ওমর, তুমি ওদের জামা ছিঁড়ে নিয়ে ওদের হাত ব্যান্ডেজ করে দাও, যাতে রক্ত পড়া বন্ধ হয়। তারপর ওদের পিছমোড়া করে বাঁধো। ওমর বঙ্গ কাজে লেগে গেল। আহমাদ মুসা রিভলভার বাঁকিয়ে পাহারা দিচ্ছিল। হাত বাঁধা হয়ে গেলে ওদের দুজনকে উপুড় হয়ে শুয়ে পড়তে নির্দেশ দিল আহমাদ মুসা। তারপর বসে থাকা লোকদের দিকে এগোলো। ওদিকে যেতে দেখে বসে থাকা লোকদের মধ্য থেকে একজন যুবক বলে উঠল, আমাদের বাঁচান স্যার, আমরা নির্দোষ, এরা আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। ওদের কাছে গিয়ে আহমাদ মুসা দেখল ওদের প্রত্যেকের দুহাত বাঁধা, প্রত্যেকের কোমরে দড়ি পেঁচিয়ে একে অপরের সাথে বাঁধা। এমনভাবে বাঁধা যে একজন উঠলে সবাইকে উঠতে হবে, আবার একজন বসলে সবাইকে বসতে হবে, চললে সবাইকে সমান তালে চলতে হবে। যদিও এখন বোঝার বাকি নেই, তবু যুবকটির আবেদনের উত্তরে আহমাদ মুসা বলল, তোমরা কে? তোমাদেরকে গরু ছাগলের মতো বেঁধে এরা কোথায় নিয়ে যাচ্ছে? খুব বেশি দূরে নয়, পশ্চিম নিকারি এলাকায় আমাদের বাড়ি। আমাদের বিভিন্ন স্থান থেকে অপহরণ করা হয়েছে। কয়দিন যাবৎ আমাদের খেতে দেয়নি, অকথ্য নির্যাতন করেছে। এখন কোথায় নিয়ে যাচ্ছে জানি না স্যার, বলল সে আগের যুবকটি। কেন তোমাদের অপহরণ করেছে? জিজ্ঞেস করল আহমাদ মুসা। আমরা ঠিক জানি না স্যার, বিভিন্ন স্থান থেকে অপহরণ আরও হয়েছে। শোনা যাচ্ছে আহমাদ হাত্তান আসমনকে প্রধানমন্ত্রী হতে দেবে না, এজন্যই বেছে বেছে লোক অপহরণ করা হচ্ছে। আহমাদ হাত্তান আসমনকে অপহরণ করা হয়েছে, তাকে মেরেই ফেলা হয়েছে বলে মানুষ মনে করছে, যুবকটি বলল। বেছে বেছে কাদেরকে অপহরণ করছে? বলল আহমাদ মুসা। কথা বলল না যুবকটি। আহমাদ মুসা বুঝল বেছে বেছে মুসলমানদের অপহরণ করেছে। এ কথা বলতে যুবকটি ভয় করছে, তার মানে মুসলিম পরিচয় যুবকটি দিতে চায় না। আহমাদ মুসা বলল, বেছে বেছে কি মুসলমানদের অপহরণ করছে? জি স্যার, নরম ও ভীত কণ্ঠস্বর ছেলেটির। তোমার নাম কি? যুবকটি এবারও কথা বলল না, একবার মাথা তুলে আবার নিচু করল। আহমাদ মুসা প্রবল একটা খোঁচা খেল বুকে। অবস্থা কোন পর্যায়ে গেলে একজন মানুষ এভাবে তার পরিচয় দিতে ভয় করে? সুরিনামের অবস্থা এই পর্যায়ে গেছে। আহমাদ মুসা ওমর বঙ্গদের দিকে তাকিয়ে একটা ছুরি তার হাতে দিয়ে বলল, ওদের সকলের বাঁধন কেটে দাও। সবাই মুক্ত হয়ে গেলে আহমাদ মুসা যুবকটির কাছে গেল, বলল, আমিও মুসলমান, মুসলিম পরিচয় দিতে ভয় পাচ্ছ কেন? যুবকটি কেঁদে ফেলল, বলল, ওরা আমাদের উপর নির্যাতন করেছে আর বলেছে মুসলমান নাম নিতে পারে এমন কাউকে তারা এদেশে রাখবে না। আহমাদ মুসা যুবকটির পিঠ চাপড়ে বলল, আল্লাহ আছেন, আল্লাহর শক্তি সবার চেয়ে বড়। কি নাম তোমার? যুবকটি চোখ মুছে বলল, হাবিব থিয়াম। খুব সুন্দর নাম, বলে আহমাদ মুসা যুবকটি আরেকবার পিঠ চাপড়ে দিয়ে সবাইকে লক্ষ্য করে উচ্চ কণ্ঠে বলল, আমি আপনাদের একজন ভাই, আপনাদের আর কোনো ভয় নেই। যারা আপনাদের বন্দি করে এনেছিল তাদের মধ্যে এই 2 জন ছাড়া
সবাই নিহত হয়েছে। আপনারা সবাই টিলার উপরে চলুন, ওখানে একটা বাড়ি আছে। কথা শেষ করে আহমদ মুসা ওমর বঙ্গকে বলল, তুমি দেখো ওদের লাইটটা কোথায় আছে, ওটা জেলে দাও। আহমদ মুসা কথা শেষ করার সাথে সাথে আরেকজন যুবক একটা হ্যাজাক জাতীয় লাইট হাতে তুলে বলল, এই যে লাইট স্যার, জ্বালবো? ধন্যবাদ, জেলে দাও, বলল আহমদ মুসা। মাটিতে উপুড় হয়ে থাকা বন্দী দুজনের কাছে এলো আহমদ মুসা। ওদের টেনে তুলে বসালো সে। তারপর রিভলভার ওদের একজনের দিকে তাক করে বলল, দেখো, এক প্রশ্ন আমি দুবার জিজ্ঞেস করি না, এখন বলো এদেরকে কোথায় নিয়ে যাচ্ছিলে? দুজনই মুখ তুলে তাকালো আহমদ মুসার দিকে। ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু কথা বলল না তারা। ওমর বঙ্গ সহ মুক্তি পাওয়া লোকজন সবাই চারদিকে ঘিরে দাঁড়িয়েছে, দেখছে সবাই। আহমদ মুসার রিভলভারের নল নড়ে উঠল, গর্জন করে উঠল রিভলভার। একটা বুলেট লোকটির কানের ক্ষুদ্র একটা অংশ ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল। লোকটি আর্তনাদ করে উঠল। রক্তের একটা ধারা নেমে এলো তার আহত কান থেকে। এখন আর্তনাদ করছো? এরপর আর্তনাদ করার আর অবসর পাবে না। পরের বুলেট তোমার মাথা গুঁড়ো করে দেবে। আহমদ মুসার কথা শেষ হতে তার রিভলভারের নল ঘুরে এসে স্থির হলো লোকটির কপাল লক্ষ্যে। বলছি স্যার, আমাকে মারবেন না, বলে চিৎকার করে উঠল লোকটি। বলো, বলল আহমদ মুসা। লোকটি কেঁদে উঠল, বলল, স্যার, আমাদের কোনো দোষ নেই, আমরা গায়ানার লোক, মোটা টাকার লোক দেখে আমাদের শরিক করেছে। আমার জিজ্ঞাসার জবাব দাও, কঠোর কণ্ঠে বলল আহমদ মুসা। স্যার, আজ রাতে এদের এখানে রাখা হতো, কাল সকালে এদেরকে এখান থেকে 2 মাইল পশ্চিমে জঙ্গলের গভীরে জনমানব শূন্য সিকিমা হ্রদের নিচে নিয়ে যাওয়া হতো। ওখানে ওদের হত্যা করে পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হতো। বুকটা কেঁপে উঠল আহমদ মুসার। চারদিকে দাঁড়িয়ে যারা শুনছে তারাও কেঁপে উঠল, মুখ শুকিয়ে গেল সবার। ওখানে এভাবে এ পর্যন্ত কত লোককে ডুবিয়ে মারা হয়েছে? প্রশ্ন করল আহমদ মুসা। স্যার, আমরা নতুন, এই প্রথমেই অপারেশনে এসেছি, বলল আহত লোকটি। আচ্ছা বলো তো, যখন মারবেই তখন এত দূরে এনে কেন? লোকটি বলল, আমাদের বলা হয়েছে কোনো লাশ কারো চোখে পড়া চলবে না, কোনো লাশ যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। ধন্যবাদ, বলে আহমদ মুসা ওমর বঙ্গকে বলল, এর কানে একটা ব্যান্ডেজ বেঁধে দাও। ওমর বঙ্গর ব্যান্ডেজ বাঁধা হলে টিলায় ওঠার শুরুতে সবার দিকে লক্ষ্য করে আহমদ মুসা বলল, তোমরা সকলে একবার আল্লাহু আকবার ধ্বনি দাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমাদেরকে যেভাবে আল্লাহ আজ বাঁচিয়েছেন সেভাবে সব মজলুমকে আল্লাহ যেন রক্ষা করেন। সঙ্গে সঙ্গে সম্মিলিত কণ্ঠের আল্লাহু আকবার স্লোগান রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দিল। সবার আগে আলো নিয়ে চলল ওমর বঙ্গ, তার পেছনে সবাই, সবার পেছনে আহমদ মুসা। উঠছে সকলে টিলার উপরে। বেলা 12টার মধ্যে আহমদ মুসারা নিও নিকারিতে পৌঁছে গেল। ওমর বঙ্গ ওয়ে এম্বা তাদেরকে নিও নিকারিতে পৌঁছে দিল। ওমর বঙ্গ ও ওয়ে এম্বা সহ সেদিন রাতে উদ্ধার করা 25 জনকে আহমদ মুসা পরামর্শ দিয়েছে গ্রামে না থেকে নিও নিকারিতে থাকার জন্যে। কারণ আহমদ মুসা আশঙ্কা করেছে এদিন রাতের এই বিপর্যয়ের খবর শত্রুর কানে পৌঁছবে। সেক্ষেত্রে রক্ষা পাওয়া লোকদের তারা সন্ধান করবে এবং গোটা ঘটনা জানার তারা চেষ্টা করবে। সুতরাং গ্রামে থাকলে তারা বিপদে পড়বে। আহমদ মুসা পরবর্তী নির্দেশ না দেয়া বা অন্য কোনো ব্যবস্থা না করা পর্যন্ত তারা ওখানেই থাকবে। ওমর বঙ্গদের মতো বুদ্ধিমান ছেলেদের প্রয়োজন বলে ওদেরকেও আহমদ মুসা নিও নিকারিতে থাকতে বলেছে। এদের যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছে হাত্তান আসমন। তার জমিদারি এলাকা টটনস নিও নিকারি থেকে 80 মাইলের মধ্যে। খাওয়া দাওয়া সেরে হোটেলে একটু বিশ্রাম নিয়ে আহমদ মুসা বেরিয়েছিল ট্যুরিস্ট অফিসে একটা গাড়ির বন্দোবস্ত করার জন্য। কিন্তু সেখানে গিয়ে যা শুনল তাতে তার মাথায় রক্ত উঠে এলো। ট্যুরিস্ট ম্যানেজমেন্ট অফিস থেকে তাকে জানানো হলো সুরিনামের নাগরিক নয় এবং সুরিনামে কোনো চাকুরি বা ব্যবসায় কিংবা বৈধভাবে কর্মরত কোনো এনজিওর সাথে যুক্ত নয় এমন সকলকে অবিলম্বে সুরিনাম ত্যাগ করতে বলা হয়েছে। বিশেষ করে রাজধানী পারামারিবোতে এমন কাউকে ঢুকতেই দেওয়া হবে না। এই ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে পারামারিবো পর্যন্ত রাস্তায় অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে। ট্যুরিস্ট অফিস থেকে হোটেলে ফেরার পথে এই বিষয় নিয়ে আকাশ পাতাল ভাবছিল আহমদ মুসা। শেষে ভাবল, ট্যাক্সি বা ক্যাব রেন্টে কারের একটা গাড়ি যদি হাতে পাওয়া যেত তাহলে তার ড্রাইভার সেজে হাত্তান আসমনকে আরোহী বানিয়ে পারামারিবো যাওয়া যেত। কিন্তু
এমন গাড়ি পাওয়া যাবে কোথায়? হঠাৎ তার খেয়াল হলো ঘন্টা দেড়েক ধরে এই যে ট্যাক্সি ক্যাব নিয়ে সে ঘুরছে, এই ড্রাইভারকে একটু বাজিয়ে দেখা যায় কোনো সাহায্য সে করতে পারে কিনা। ট্যাক্সি ক্যাবটির ড্রাইভার বুদ্ধিদীপ্ত এক তরুণ, চেহারা মিশ্র বর্ণের, অ্যাংলো আফ্রিকান হতে পারে, আবার ইন্দো আফ্রিকানও। চুল ও মুখের কাঠামো আফ্রিকান, কিন্তু রং ফর্সা এবং চোখ অনেকটা এশিয়ানদের মতো কালো ও টানা। তোমার নাম কি ইয়াং ম্যান? আহমাদ মুসা জিজ্ঞেস করল ড্রাইভারকে। জোয়াও বার্নার্ডো, বলল ড্রাইভার। তোমার গাড়িটা তোমার নিজের না কোম্পানির? আমার নিজের। কত দাম গাড়িটা? সেকেন্ড হ্যান্ড, 20,000 গিল্ডার দিয়ে কিনেছি। বলে সে তাকালো আহমাদ মুসার দিকে, প্রশ্ন করল, দাম জিজ্ঞেস করছেন কেন স্যার? জিজ্ঞাসার জবাব না দিয়ে আহমাদ মুসা বলল, এই গাড়িটা যদি আমি এখনই কিনতে চাই তাহলে কত দাম নেবে? জোয়া বার্নার্ডো হাসল, বলল, আমার সাথে রসিকতা করছেন? আহমাদ মুসা গম্ভীর হল, বলল, রসিকতা নয়, আমি বিপদে পড়েছি। আমাকে আজ সন্ধ্যার মধ্যে পারামারিবো পৌঁছতে হবে, কিন্তু আমি বিদেশি ট্যুরিস্ট বলে সেখানে যাওয়া আমার জন্য নিষিদ্ধ। এরকম একটা ট্যাক্সি ক্যাব পেলে আমি পারামারিবো যেতে পারি ট্যাক্সি ক্যাবের ড্রাইভার সেজে। গম্ভীর হল বার্নার্ডো, বলল, বুঝতে পেরেছি স্যার, নতুন গাড়ি নয়, একটা রেজিস্টার্ড ট্যাক্সি ক্যাবের ড্রাইভার হওয়া আপনার প্রয়োজন। ঠিক ধরেছ, এখন বলো তোমার কথা। আহমাদ মুসা বলল, ড্রাইভারের কাগজপত্র তো চেক হতে পারে। তোমার গাড়ির সাথে তোমার কাগজপত্রও নিয়ে নেব, তোমাকে উপযুক্ত পয়সা দেব, দরকার হলে নতুন কাগজপত্র করে নেবে, অথবা কয়েকদিন পর সব কাগজপত্র তোমাকে ফেরত দিয়ে দেব। আমার লাইসেন্সে তো আমার ফটো আছে, যদি ধরা পড়ে যান। এতটা চেক হবে আশা করি না। আমি নিশ্চয়তা দিতে পারি বার্নার্ডো, তোমার কোনো ক্ষতি আমার দ্বারা হবে না। আহমাদ মুসা বলল, আপনার পারমারিবো যাওয়া এতটা জরুরি কেন বলুন তো? জিজ্ঞেস করল বার্নার্ডো। আগামীকাল সকালের প্লেনে আমার একজন আত্মীয়া আসবেন পারমারিবোতে। আমি তাকে যদি রিসিভ না করতে পারি সে মহা বিপদে পড়বে। আমি যখন এই অ্যারেঞ্জমেন্টটা করি তখন এখানকার নতুন আইন কানুন আমার জানা ছিল না। আমি নিউ আমস্টারডাম হয়ে নিউ নিকারিতে এসেছি। আপনি আপনার আত্মীয়াকে রিসিভ করার পর, মানে পারামারিবোতে পৌঁছার পর তো আপনার গাড়ির কোনো প্রয়োজন নেই, তাই তো? ঠিক তাই, বলল আহমাদ মুসা। তাহলে এই সামান্য সময়ের জন্য আপনি এত টাকা খরচ করবেন কেন? এক কাজ করুন, আপনি গাড়ি নিয়ে যান, গাড়ি ফেরত পেলে আপনার টাকা আমি ফেরত দেব। ইতোমধ্যে যে সময় যাবে তার উপযুক্ত ভাড়া আপনি দিয়ে দেবেন, বলল বার্নার্ডো। খুশি হল আহমাদ মুসা, বলল, ধন্যবাদ বার্নার্ডো। হোটেলে পৌঁছে তুমি আমাকে গাড়ির চাবি দিয়ে দেবে, আমি তোমাকে দিয়ে দেব 20,000 গিল্ডার। ঠিক আছে স্যার, আপনি গাড়ি নিয়ে চলে যান, আমি কাল সকালেই পারামারিবো পৌঁছব। আপনি ইচ্ছা করলে তখন আমাকে গাড়ি দিয়ে দিতে পারবেন, অথবা পরেও দিতে পারবেন। ধন্যবাদ বার্নার্ডো, তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। কোথায় আমি দেখা করব সেটা আমাকে বলে দিন। কোথায় কোন হোটেলে উঠব, কোন হোটেলে জায়গা পাবো এখনও জানি না। তুমি সকাল 9টায় এয়ারপোর্টের কার পার্কে আমার সাথে দেখা করবে। ঠিক আছে, ধন্যবাদ বার্নার্ডো। ধন্যবাদ স্যার। বার্নার্ডোর গাড়ি ছুটে চলল হোটেলের দিকে। আহমাদ মুসা আহমাদ হাত্তান আসমনকে সরকারের নতুন আইনের কথা বলতে উদ্বেগে প্রায় আর্তনাদ করে উঠল। বলল, মিস্টার আহমাদ মুসা, আমার মেয়ের কি হবে? আপনি যদি পারমারিবো পৌঁছতে না পারেন তাহলে আমার ফাতিমা এয়ারপোর্টে পৌঁছে নির্ঘাত ওদের হাতে পড়ে যাবে। ওয়াং আলীও শেষ হবে, ফাতিমারও সর্বনাশ হবে। হতাশা উদ্বেগে ভেঙে পড়ল হাত্তান আসমন। আহমাদ মুসা হাসল, বলল, মিস্টার হাত্তা, আপনি অর্ধেক কথা শুনেছেন, পুরোটা শুনুন। বলে আহমাদ মুসা ট্যাক্সি ক্যাবের মালিক জোয়াও বার্নার্ডোর সাথে তার চুক্তির সব কথা বলল এবং জানালো যে টাকা তাকে দিয়ে দিয়েছি, চাবি আমার হাতে, গাড়ি হোটেলের কার পার্কে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, মিস্টার আহমাদ মুসা কি আর বলবো, আমি শুধু বলবো আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। একটু থামলো হাত্তান আসমন, চিন্তা করল, তারপর বলল, ধরে নিলাম ড্রাইভার হিসাবে আপনার কাগজপত্র পুলিশ দেখবে না, কিন্তু আমার পরিচয় কি হবে? আপনার শিখের পোশাক থাকবে না, কিন্তু দাড়ি থাকবে, মাথায় আলগা চুলও থাকবে। একান্তই প্রয়োজন পড়লে আপনার সঠিক পরিচয় দেয়া হবে। কিন্তু এতে বিপদ ঘটতে পারে। হ্যাঁ, তা পারে। ড্রাইভার হিসেবে আমার ভুয়া পরিচয় ধরা পড়ে যেতে পারে, তাতেও বিপদ ঘটতে পারে। কিন্তু ঝুঁকি না নিয়ে উপায় নেই। রাতের মধ্যে আমাদেরকে অবশ্যই পারামারিবো পৌঁছতে হবে। কিন্তু রাস্তায় যদি বিপদ ঘটে, উদ্বিগ্ন কণ্ঠ হাত্তান আসমনের, শত বিপদ মাথায় নিয়ে আমাদেরকে পারামারিবো পৌঁছতে হবে। ফাতিমা আসমনকে বিপদে ফেলা যাবে না।
সত্যিই তাই মিস্টার আহমদ মুসা, আল্লাহ আমাদের সাহায্য করুন। অসহায় কণ্ঠস্বর হাত্তান আসমরের। আহমদ মুসা উঠে দাঁড়াল, বলল, গোছগাছ করে নেওয়া যাক, মিনিট 15-এর মধ্যে আমরা বেরোব। বেলা তখন 4টা। আহমদ মুসা ট্যাক্সি ক্যাবের ড্রাইভিং সিটে উঠে বসল, পাশে তার ব্যাগটি। পেছনের সিটে উঠল আহমদ হাত্তান আসমন। গাড়ি ছাড়ব স্যার, বলল আহমদ হাত্তান আসমনকে লক্ষ্য করে, মুখে তার মিষ্টি হাসি। মিস্টার আহমদ মুসা, আমাকে আর লজ্জা দেবেন না। আসুন, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনার পরিকল্পনাকে সফল করেন, বলল হাত্তান আসমন বিব্রত কণ্ঠে। আমিন, বলল আহমদ মুসা। গাড়ি স্টার্ট নিল, বেরিয়ে এলো হোটেলের কার পার্ক থেকে। ছুটতে শুরু করল গাড়ি। আলহামদুলিল্লাহ, সাইমুম সিরিজের 32 নম্বর বই আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী বই 33 নম্বর, সুরিনামের সংকটে। আগামী ভিডিও থেকে আমরা পরবর্তী বই শুনব ইনশাআল্লাহ।